গুড আফটারনুন স্টুডেন্টস। আজকে আমি তোমাদের সমাজ দর্শনের গণতান্ত্রিক সরকার বা শাসন ব্যবস্থা পড়াবো। ডেমোস এবং ক্রেটোস এই দুটি গ্রিক শব্দ থেকেই ইংরাজি ডেমোক্রেসি শব্দটির উৎপত্তি হয়েছে। গ্রিক শব্দ ডেমোসের অর্থ জনগণ আর ক্রেটোসের অর্থ শাসন বা কর্তৃত্ব। কাজেই ইংরাজি ডেমোক্রেসি শব্দের ব্যুৎপত্তিগত অর্থ হল জনগণের শাসন। প্রাচীনকালে গ্রিসের এথেন্স নগরটিতেই ডেমোক্রেটিক গভর্নমেন্ট বা গণতান্ত্রিক শাসন ব্যবস্থার সূত্রপাত হয়। গণতান্ত্রিক সরকার বা শাসন ব্যবস্থা সম্পর্কে বিভিন্ন লেখক ভিন্ন ভিন্ন সংজ্ঞা দিয়েছেন। অনেকের মতে গণতান্ত্রিক সরকার বলতে বোঝায় জনগণের সরকার। জে অস্টিনের মতে গণতান্ত্রিক সরকার বলতে তাকেই বোঝায় যেখানে সমগ্র জাতির এক বৃহৎ অংশ শাসন কার্যে অংশগ্রহণ করে। কিন্তু গণতান্ত্রিক সরকারের এ জাতীয় সংজ্ঞা থেকে গণতান্ত্রিক আদর্শ প্রস্ফুটিত হয় না। আমেরিকার প্রেসিডেন্ট এব্রাহাম লিঙ্কন গণতান্ত্রিক সরকারের যে সংজ্ঞা দিয়েছেন সাধারণত তাকেই মোটামুটি গ্রহণযোগ্য রূপে গণ্য করা হয়। লিঙ্কন কি বলেছেন জানা যাক। লিঙ্কনের মতে গণতান্ত্রিক সরকার হচ্ছে জনগণের কল্যাণে জনগণের দ্বারা জনগণের শাসন। তাহলে কি বললাম? জনগণের কল্যাণে জনগণের দ্বারা জনগণের শাসন। গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। লিঙ্কনের সংজ্ঞাটিকে বিশ্লেষণ করলে গণতান্ত্রিক শাসন ব্যবস্থার কয়েকটি উল্লেখযোগ্য বৈশিষ্ট্যের উল্লেখ করা যায়। কি কি দেখা যাক। 1. গণতান্ত্রিক শাসন ব্যবস্থার লক্ষ্য হচ্ছে জনগণের বা জনসাধারণের কল্যাণ, কতিপয় ব্যক্তির বা গোষ্ঠীর নয়। 2. গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের দ্বারা শাসন ব্যবস্থা, যেখানে জনসাধারণ প্রত্যক্ষ অথবা পরোক্ষভাবে শাসন কার্যে সক্রিয় অংশগ্রহণ করে। এবং 3. গণতান্ত্রিক শাসন ব্যবস্থা জনগণের শাসন হওয়ায় সেখানে জাতি, বর্ণ, ধর্ম, স্ত্রী পুরুষ নির্বিশেষে সকলেই সমান মর্যাদা সম্পন্ন ও সমান সুযোগ সুবিধার অধিকারী হয়। লিঙ্কনের সংজ্ঞার অন্তর্গত প্রথম ও তৃতীয় বৈশিষ্ট্য দুটি যে কোনো কল্যাণ রাষ্ট্রের ক্ষেত্রেই প্রযোজ্য। অভিজাততান্ত্রিক অ্যারিস্টোক্রেটিক শাসন ব্যবস্থাও, যেখানে কতিপয় বিজ্ঞ ও অভিজাত ব্যক্তি রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করেন, জনগণের কল্যাণের জন্য জনগণের অর্থাৎ জনগণকে শাসন। অভিজাততন্ত্রের সমর্থকদের মতে সংজ্ঞার অন্তর্গত দ্বিতীয় বৈশিষ্ট্যটি সেটা কি? জনগণের দ্বারা শাসন। গণতন্ত্রের লক্ষ্য যে জনকল্যাণ তার পরিপন্থী। অশিক্ষিত, অনভিজ্ঞ, অদূরদর্শী জনগণের দ্বারা রাষ্ট্র পরিচালিত হলে জনকল্যাণের পরিবর্তে অকল্যাণই প্রতিষ্ঠিত হয়। অভিজাততন্ত্রের সমর্থক অ্যারিস্টটল এই প্রকার শাসন ব্যবস্থাকে বিকৃত শাসন ব্যবস্থা, পারভার্টেড ফর্ম অফ গভর্নমেন্ট বলছেন। জনগণের দ্বারা শাসন ব্যবস্থা বা জনগণের দ্বারা গঠিত সরকার অরাজক সরকারের নামান্তর। অরাজকতা বা রাজনৈতিক বিশৃঙ্খলার মধ্যে জনগণের কল্যাণের পরিবর্তে স্বার্থান্বেষী কিছু ব্যক্তির কল্যাণই সাধিত হয়। গণতান্ত্রীরা অবশ্য অভিজাততান্ত্রীদের উপরোক্ত অভিযোগকে যুক্তিযুক্ত বলেন না, পরন্তু তারা অভিজাততন্ত্রের বিরূপ সমালোচনা করে বলেন যে জনগণের দ্বারা শাসন কার্য পরিচালিত না হওয়ায় অভিজাততন্ত্রে কেবল কতিপয় ব্যক্তির স্বার্থ রক্ষিত হয়, জনসাধারণের নয়। কাজেই রাষ্ট্রকে জনকল্যাণমূলক হতে গেলে তাকে জনগণের দ্বারাই শাসিত হতে হবে। অবশ্য গণতান্ত্রীরা একথা মানেন না যে জনগণের দ্বারা শাসন ব্যবস্থা সব ক্ষেত্রে প্রত্যক্ষ ব্যবস্থা হতে পারে না, পরোক্ষ ব্যবস্থাও হতে পারে। প্রত্যক্ষ ব্যবস্থায় জনসাধারণ সরাসরিভাবে রাষ্ট্র পরিচালনায় সক্রিয় ভূমিকা পালন করে, আর পরোক্ষ ব্যবস্থায় জনসাধারণ শাসন কার্যের জন্য জনপ্রতিনিধি নির্বাচন করে। প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলিতে সমগ্র জনগণের স্ত্রীলোক, দাস ও বিদেশি ব্যতীত, কেননা প্রাচীন গ্রিসে তাদের নাগরিকের মর্যাদা দেওয়া হয়নি। তাহলে ভেবে দেখো, প্রাচীন গ্রিসে স্ত্রীলোক, দাস ও বিদেশিদের কিন্তু নাগরিকতা দেওয়া হয়নি। তো যাই হোক, প্রাচীন গ্রিসের ক্ষুদ্র ক্ষুদ্র নগর রাষ্ট্রগুলিতে সমগ্র জনগণের পক্ষে শাসন কার্যে সক্রিয় ভূমিকা গ্রহণ করা সম্ভব হলেও
আধুনিক কালের বৃহৎ রাষ্ট্রগুলিতে বিশেষ করে রাজনৈতিক ব্যাপারে সমগ্র জনগণের পক্ষে সক্রিয় ভূমিকা পালন করা সম্ভব হতে পারে না। এজন্য বৃহদায়তন গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণের দ্বারা শাসন বলতে আসলে বোঝানো হয় অধিকাংশের দ্বারা শাসন, মেজরিটি রুল। অধিকাংশ মানুষের দ্বারা শাসনকেই বলা হচ্ছে জনগণের দ্বারা শাসন। প্রকৃতপক্ষে এই প্রকার শাসন ব্যবস্থার মধ্যেই গণতন্ত্রের আসল দুর্বলতা নিহিত। বর্তমানে বৃহদায়তন গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে জনগণের শাসন ব্যবস্থা প্রত্যক্ষ নয়, পরোক্ষ, যেখানে জনসাধারণ তাদের ভোটের মাধ্যমে শাসন কার্য পরিচালনার জন্য প্রতিনিধি নির্বাচন করে। নির্বাচিত প্রতিনিধিগণ যদি স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শে শাসন কার্য পরিচালনা করেন তাহলেই গণতান্ত্রিক আদর্শ প্রতিষ্ঠিত হতে পারে। কিন্তু নির্বাচিত প্রতিনিধিগণ যদি স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্বের আদর্শে উদ্বুদ্ধ না হয়ে কেবল তাদের ব্যক্তিস্বার্থ বা গোষ্ঠীস্বার্থ প্রতিষ্ঠায় উদ্যোগী হন তাহলে সেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এক আদর্শ ভ্রষ্ট, ব্যভিচারী, বিকৃত শাসন ব্যবস্থায় পরিণত হয়। নেক্সট টপিক যেটা আমরা আজকে করতে চলেছি, সাব হেডিং, সেটা হলো গণতান্ত্রিক সরকারের বা শাসন ব্যবস্থার প্রকারভেদ। হোয়াট আর দ্য ডিফারেন্ট ফর্মস অফ ডেমোক্রেটিক গভর্নমেন্ট? গণতান্ত্রিক সরকার বলতে বোঝায় জনগণের সরকার। জনগণ কখনো প্রত্যক্ষভাবে, আবার কখনো প্রতিনিধিদের মাধ্যমে পরোক্ষভাবে শাসন কার্য পরিচালনা করে। কাজেই গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রধান দুটি প্রকার আছে। এক, প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ডিরেক্ট ডেমোক্রেসি, ও দুই, পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা, ইনডিরেক্ট ডেমোক্রেসি। পরোক্ষ শাসন ব্যবস্থা আবার বিভিন্ন প্রকার হতে পারে, যথা উদারনৈতিক, লিবারেল, দুই, সমাজতান্ত্রিক, সোশ্যালিস্টিক ইত্যাদি। প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতান্ত্রিক সরকার বা শাসন ব্যবস্থা, দেখা যাক এটা কি। গণতন্ত্রের সংজ্ঞা অনুসারে প্রত্যক্ষ গণতন্ত্রই বিশুদ্ধ গণতন্ত্র। বিশুদ্ধ গণতন্ত্র, দ্যাট ইজ পিওর ডেমোক্রেসি, কেননা সেখানে প্রত্যেক নাগরিক সরকারি নীতি নির্ধারণে সক্রিয় অংশগ্রহণ করে। কিন্তু এই প্রকার বিশুদ্ধ গণতন্ত্র বিরল। জনসংখ্যা সীমিত হলে এবং জনগণের সমস্যাবলী সহজ সরল হলে তবেই বিশুদ্ধ গণতান্ত্রিক শাসন ব্যবস্থা সম্ভব হতে পারে। প্রাচীন গ্রিসের ছোট্ট ছোট্ট নগর রাষ্ট্র যথা এথেন্স, মোটামুটিভাবে এ প্রকার গণতন্ত্র অল্পকাল প্রচলিত ছিল। এথেন্সের সকল নাগরিক, স্ত্রীলোক, দাস ও বিদেশি ভিন্ন, কেননা তারা নাগরিক রূপে গণ্য ছিল না, একটু আগেই আমি তোমাদের বললাম। মাঝে মাঝে নির্ধারিত কালে ও নির্ধারিত স্থানে এক সভায়, নাগরিক সভায় মিলিত হয়। এই নাগরিক সভাকে ওরা ওখানে বলতো অ্যাসেম্বলি অফ সিটিজেন্স। মিলিত হয়ে কি করত? মিলিত হয়ে তারা পারস্পরিক আলোচনার মাধ্যমে আইন প্রণয়ন করে, আইন নিয়োগের ব্যবস্থা করে, সরকারি বিভিন্ন কাজে কর্মচারী নিযুক্ত করে, অভ্যন্তরীণ ও পররাষ্ট্র সংক্রান্ত নানা সমস্যার সমাধান করে, এমনকি বিচার কার্যও সম্পাদন করে। সহজ কথায়, রাষ্ট্রের যে কোনো গুরুত্বপূর্ণ ও প্রয়োজনীয় বিষয় ওই নাগরিক সভায় সরাসরি আলোচিত হয়। এভাবে প্রাচীন গ্রিসের নগর রাষ্ট্রগুলিতে সমস্ত নাগরিক প্রত্যক্ষভাবে শাসন কার্যের সঙ্গে যুক্ত থাকায় ওই প্রকার গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রত্যক্ষ এবং ওই প্রত্যক্ষ গণতান্ত্রিক সরকারই সংজ্ঞা অনুসারে বিশুদ্ধ। বর্তমানকালেও সুইজারল্যান্ডের অন্তর্গত কয়েকটি ক্ষুদ্রায়তন ক্যান্টনে ও আধা ক্যান্টনে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের অন্তর্গত কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র অঞ্চলে জনসংখ্যা স্বল্প হওয়ায় প্রত্যক্ষ গণতান্ত্রিক সরকার প্রচলিত আছে। তবে ওই সব অঞ্চলকে রাষ্ট্র বলা যাবে না, কেননা তাদের সার্বভৌমত্ব নেই। আসলে ওই সব অঞ্চল সুইজারল্যান্ড ও মার্কিন যুক্তরাষ্ট্রের অংশ বিশেষ মাত্র। প্রকৃতপক্ষে বর্তমানকালে বৃহদায়তন রাষ্ট্রগুলিতে প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার প্রচলন নেই, কেননা তা সম্ভব নয়। আচ্ছা, খুব শিগগিরই আমি 1, 2, 3, 4 করে প্রত্যক্ষ গণতান্ত্রিক সরকারের কিছু সুবিধা ও অসুবিধে উল্লেখ করছি। সুবিধে কি? এই ব্যবস্থায় জনগণ শাসন কার্যের ব্যাপারে সক্রিয় ভূমিকা গ্রহণ করতে পারে বলে তাদের প্রত্যেকের মধ্যে রাজনৈতিক চেতনার উন্মেষ হয় এবং তারা প্রত্যেকেই রাষ্ট্রীয় কাজে উৎসাহ বোধ করে। এর ফলে প্রত্যেক নাগরিক নিজ নিজ করণীয় কর্ম সুচারুরূপে সম্পাদন করে
এবং রাষ্ট্রের শ্রীবৃদ্ধি সাধন হয়। 2. সরাসরি আলাপ আলোচনার মাধ্যমে রাষ্ট্র পরিচালনার নীতি নির্ধারিত হওয়ায় রাষ্ট্রের আইন কানুন সম্পর্কে মানুষের কোনো অভিযোগ থাকে না এবং জনজীবনে শান্তি শৃঙ্খলা বিরাজ করে। প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার দোষও আছে। দেখা যাক দোষ কি কি। রাষ্ট্র পরিচালনার মতো জটিল বিষয়ে উন্নত জ্ঞান ও বুদ্ধি সাধারণত জনসাধারণের থাকে না। রাষ্ট্রকে সঠিক পথে পরিচালনার মতো জনকল্যাণ সাধনের মতো জটিল বিষয়ে জ্ঞান ও সততা অতি অল্প সংখ্যক মানুষের মধ্যেই দেখা যায়, সকলের মধ্যে নয়। কোন নিয়ম ও কর্মপদ্ধতিতে জনকল্যাণ সাধক হবে এবং কোন নিয়ম ও কর্মপদ্ধতিতে জনকল্যাণ সাধক হবে না, এ সম্পর্কে জনগণের দূরদর্শিতা সাধারণত থাকে না। এজন্যই প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মাধ্যমে রাষ্ট্র সঠিক পথে পরিচালিত হতে পারে না। গ্রিক দার্শনিক প্লেটো মুখ্যত এই জন্যই প্রত্যক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থাকে মূর্খ ও অজ্ঞ ব্যক্তির শাসনতন্ত্র বলেছেন। এবার চলে আসি দ্বিতীয় ভ্যারাইটি, দ্যাট ইজ পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্র, ইনডিরেক্ট ও রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। দেখা যাক সেটা কি। তত্ত্বের দিক থেকে গণতন্ত্র জনগণের শাসন হলেও বর্তমান বিশ্বের বৃহদায়তন জনবহুল গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে সকল জনের পক্ষে শাসন কার্যে সক্রিয় অংশগ্রহণ করা সম্ভব নয়। ইনফ্যাক্ট আমি তো বলবো উচিত নয়, বিকজ দে আর নট কেপেবল। এই জন্য বর্তমানের জনবহুল গণতান্ত্রিক রাষ্ট্রগুলিতে প্রত্যক্ষ গণতন্ত্রের বিকল্প রূপে পরোক্ষ বা প্রতিনিধিমূলক শাসন ব্যবস্থা গ্রহণ করা হয়। পরোক্ষ গণতন্ত্রে জনগণের সকলেই শাসন কার্যে অংশগ্রহণ করে না, তাদের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরাই রাষ্ট্রের শাসন কার্য পরিচালনা করেন। এই প্রকার শাসন ব্যবস্থায় নির্দিষ্ট কালের জন্য জনগণের দ্বারা নির্বাচিত প্রতিনিধিরা তাদের কাজকর্মের জন্য জনগণের কাছে দায়ী থাকেন। জনপ্রতিনিধি যদি তার মেয়াদকালে জনস্বার্থ বিরোধী কাজে লিপ্ত হন, তাহলে তিনি জনগণের আস্থা থেকে বঞ্চিত হন এবং মেয়াদ অন্তে জনগণের দ্বারা তাদের পুনর্নির্বাচিত না হওয়ার যথেষ্ট সম্ভাবনা থাকে। এভাবে পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় জনস্বার্থ বহুল পরিমাণে সুরক্ষিত হতে পারে। পরোক্ষ গণতান্ত্রিক সরকার আসলে জনমতের ওপর প্রতিষ্ঠিত সরকার, কেননা জনবিরোধী কাজে লিপ্ত হলে সরকারের পতন অনিবার্য পরিণতি রূপে দেখা দেয়। রাজনৈতিক দিক থেকে জনগণই হল সার্বভৌম, সকল ক্ষমতার অধিকারী। জনমতকে এইভাবে চরম মূল্য দেওয়ার ফলে প্রতিনিধিমূলক গণতন্ত্রের স্বাধীনতা, সাম্য ও ভ্রাতৃত্ব সুরক্ষিত হতে পারে। কাজেই বলা চলে যে তত্ত্বগত দিক থেকে বর্তমানে এ প্রকার গণতান্ত্রিক সরকার এক আদর্শ সরকার। পরোক্ষ গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় যাতে মুষ্টিমেয় কতিপয় ব্যক্তি রাষ্ট্রের সর্বময় কর্তৃত্বের অধিকারী হতে না পারে, তার জন্য দায়িত্ব ও ক্ষমতার বিকেন্দ্রীকরণ বা বিভাগীকরণ ব্যবস্থা থাকে। প্রত্যেক সরকারের কার্যাবলী আইনের দ্বারা পরিচালিত হয় বলে প্রত্যেক সরকারকে 3 প্রকার কর্মের সঙ্গে যুক্ত থাকতে হয়, যথা আইন প্রণয়ন সম্বন্ধীয় লেজিসলেটিভ, শাসন সম্বন্ধীয় এক্সিকিউটিভ এবং বিচার সম্বন্ধীয় জুডিশিয়াল। আইন প্রণয়ন সংক্রান্ত কার্যাবলীর ক্ষেত্রে সরকারের বিশেষ একদল ব্যক্তি নতুন আইন রচনা করেন এবং পুরাতন আইন প্রয়োজন মতো সংশোধন করেন। যেমন আয়কর, ইনকাম ট্যাক্স সম্বন্ধে নতুন আইন প্রবর্তন করা হয় এবং পুরাতন আইন সংশোধন করা হয়। শাসন সংক্রান্ত কার্যাবলীর ক্ষেত্রে সরকারের অন্তর্গত কতিপয় ব্যক্তি ওইসব আইনকে যথাস্থানে প্রয়োগ করেন। যেমন আয়কর সংক্রান্ত আইন প্রয়োগ করে জনগণের কাছ থেকে ওই কর আদায় করেন। বিচার সম্বন্ধীয় কার্যাবলীর ক্ষেত্রে সরকারের বিশেষ এক গোষ্ঠী ওইসব আইনের অর্থ ব্যাখ্যা করেন এবং বিতর্কিত কোনো ক্ষেত্রে কোনো ব্যক্তি বা গোষ্ঠী ওইসব আইন মান্য করেছে অথবা করেনি তা নির্ধারণ করেন। অমান্য করলে আইন লঙ্ঘনকারীর শাস্তির ব্যবস্থাও করেন। ব্যক্তি স্বাধীনতার সুরক্ষার জন্য অষ্টাদশ শতাব্দীতে ফরাসি রাষ্ট্রবিদ মন্টেস্কিউ এ প্রকার ক্ষমতা বিকেন্দ্রীকরণের বা বিভাগীকরণের সেপারেশন অফ পাওয়ার্স প্রস্তাব করেন। স্বাধীনতা ও সাম্যের সুরক্ষার জন্য বর্তমানকালের প্রতিনিধিমূলক গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় এই প্রকার ক্ষমতার বিকেন্দ্রীকরণ এবং স্বীকৃত ব্যবস্থা। ক্ষমতার বিকেন্দ্রীকরণ ব্যবস্থার দ্বারা নির্দিষ্ট সময় অন্তর ভোট ব্যবস্থার দ্বারা জনপ্রতিনিধিদের নির্বাচন ব্যবস্থার দ্বারা
জনবিরোধী কার্যকলাপের জন্য কোনো প্রতিনিধিকে পরবর্তী নির্বাচনে নির্বাচিত না করার সুযোগের ব্যবস্থার দ্বারা জনপ্রতিনিধিদের মাঝে মাঝে মিলিত হয়ে তাদের কাজকর্ম সম্পর্কে আলোচনার ব্যবস্থার দ্বারা প্রতিনিধিমূলক গণতন্ত্র বা পরোক্ষ গণতন্ত্র যাতে আদর্শভ্রষ্ট না হয়, এইসব বিষয়ে সব গণতান্ত্রিক রাষ্ট্রেরই সবিশেষ লক্ষ্য রাখা হয়। তাহলে এটা ছিল আমাদের পরোক্ষ বা প্রতিনিধিমূলক গণতন্ত্র। আচ্ছা, প্রতিনিধিমূলক গণতন্ত্রর আবার দুটি মেন প্রকার আছে, মুখ্য প্রকার আছে। টু মেন টাইপস অফ রিপ্রেজেন্টেটিভ ডেমোক্রেসি। ফার্স্ট ইজ লিবারেল ডেমোক্রেসি, সেকেন্ড ইজ সোশ্যালিস্ট ডেমোক্রেসি। প্রথমটা হলো উদারনৈতিক গণতন্ত্র এবং দ্বিতীয়টা হলো সমাজতান্ত্রিক গণতন্ত্র। উদারনৈতিক গণতন্ত্রতে কি আছে? বর্তমান বিশ্বের প্রায় সব দেশেই উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত। অতি সাম্প্রতিককালে এই ব্যবস্থাই সর্বাপেক্ষা উন্নত শাসন ব্যবস্থা রূপে প্রায় সব দেশেই স্বীকৃত। মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ভারতবর্ষ, জাপান, জার্মানি, ফ্রান্স প্রভৃতি দেশে উদারনৈতিক গণতন্ত্র প্রতিষ্ঠিত। বুর্জোয়া গণতন্ত্র থেকেই উদারনৈতিক গণতন্ত্র উদ্ভব। পাশ্চাত্য শিল্প বিপ্লবের আগে সামন্ততান্ত্রিক অবস্থায় যে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল তা বুর্জোয়া গণতন্ত্র। সামন্ততান্ত্রিক অবস্থায় পুঞ্জিপতি ভূম্যধিকারীরাই সমাজের রক্ষক এবং ভক্ষক ছিল। জনগণের অধিকার বলে বাস্তবিক কিছুই ছিল না, অধিকার বলতে কিছুই ছিল না। স্বাধীনতা ও সাম্য ছিল সম্পূর্ণ উপেক্ষিত। অষ্টাদশ শতাব্দীতে শিল্প বিপ্লব অথবা ফরাসি বিপ্লবের অব্যবহিত পরেও গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রচলিত ছিল, তাকেও বুর্জোয়া গণতন্ত্র রূপে চিহ্নিত করা হয়। শিল্প বিপ্লবের অথবা ফরাসি বিপ্লবের অব্যবহিত পরিণাম অতি শোচনীয় রূপে দেখা দেয়। এই সময় দুর্নীতিপরায়ণ ও ব্যভিচারগ্রস্ত পুঞ্জিপতিরা অপরকে শোষণ ও নিপীড়ন করে অধিকতর বিত্তমান হয়ে এবং বিত্ত ও পদমর্যাদার প্রভাবে দেশের শাসন ব্যবস্থাকে তাদেরই স্বার্থ রক্ষার্থে প্রয়োগ করে। জনগণের স্বার্থ হয় উপেক্ষিত ও অবহেলিত। এই সময় পুঞ্জিপতিদের নীতিহীন অগ্রাসী বাণিজ্যিক মনোভাব, অপরকে বঞ্চনা করার অপচেষ্টা, ফাটকাবাজি, নারীদের মহার্ঘ পণ্যরূপে ব্যবহার বুর্জোয়া গণতন্ত্রের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য। প্রসঙ্গত উল্লেখযোগ্য যে এই সময় রাষ্ট্রীয় প্রশাসনিক ব্যবস্থার চরম নৈরাশ্যজনক অবস্থা লক্ষ্য করে ফ্রান্সের শাঁ সিমো ও চার্লস ফুরিয়ে এবং ইংল্যান্ডের রবার্ট ওয়েন সমাজতান্ত্রিক গণতন্ত্র প্রতিষ্ঠার প্রস্তাব পেশ করেন। অষ্টাদশ শতাব্দীতে পাশ্চাত্যের উপরোক্ত প্রকার বুর্জোয়া গণতন্ত্র থেকেই উদারনৈতিক গণতন্ত্রের উদ্ভব। ঊনবিংশ শতাব্দীর প্রারম্ভে স্পেন দেশের সংবিধানই সর্বপ্রথম উদারনৈতিক গণতান্ত্রিক সংবিধান রূপে চিহ্নিত হয়। এর পরবর্তী কালগুলিতে একে একে ভিন্ন দেশে মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রিটেন, ফ্রান্স, সুইডেন, সুইজারল্যান্ড, কানাডা, অস্ট্রেলিয়া, জাপান, জার্মানি, ভারত, শ্রীলঙ্কা, বাংলাদেশ, ইসরায়েল, জিম্বাবুয়ে প্রভৃতি দেশে উদারনৈতিক গণতান্ত্রিক শাসন ব্যবস্থা প্রসারিত হয়। এই শাসন ব্যবস্থার মূল প্রবক্তা হলেন লক, বেন্থাম মিল ও অ্যাডাম স্মিথ। তবে সাম্প্রতিককালে উদারনৈতিক গণতন্ত্র সর্বাধিক গুরুত্ব পেলেও সহজ ও সংক্ষিপ্তভাবেই এই গণতন্ত্রের সংজ্ঞা দেওয়া যায় না। কয়েকটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্যের উল্লেখ করলেই কেবল উদারনৈতিক গণতন্ত্রকে চিরাচরিত বা সাবেকি গণতন্ত্র থেকে পৃথক করা যায়। অবশ্য উদারনৈতিক গণতন্ত্র চিরাচরিত গণতন্ত্রেরই একটি বিশেষ রূপ, কেননা এক্ষেত্রেও সাম্য, স্বাধীনতা ও অধিকারকে শাসন ব্যবস্থার মূল ভিত্তিরূপে গণ্য করা হয়। উদারনৈতিক গণতন্ত্রের মূল বৈশিষ্ট্যগুলি হল: ১. রাজনৈতিক সাম্য স্বীকৃত হলেও অর্থনৈতিক সাম্যকে তেমন গুরুত্ব দেওয়া হয় না। ২. রাজনৈতিক স্বাধীনতা ও অধিকারের ওপর বিশেষ গুরুত্ব দেওয়া হয়। ৩. অর্থনীতির ক্ষেত্রে অবাধ বাণিজ্য নীতির পরিবর্তে পরিকল্পিত বাণিজ্য নীতি গ্রহণ করা হয়। ৪. বহুদলীয় শাসন ব্যবস্থাকে স্বীকার করা হয়, যেখানে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে শাসন ক্ষমতা অধিকারের জন্য অবাধে এবং প্রকাশ্যে প্রতিযোগিতা থাকে। ৫. জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে প্রত্যেক নাগরিকের রাজনৈতিক কর্তৃত্ব লাভের পথ উন্মুক্ত থাকে। ৬. নির্ধারিত মেয়াদ অন্তে সর্বজনীন ভোটের মাধ্যমে নতুন নির্বাচন অনুষ্ঠিত হয়।
উদারনৈতিক গণতন্ত্র প্রকৃতপক্ষে জনমতের ওপর প্রতিষ্ঠিত গণতন্ত্র। শাসন ব্যবস্থা জনমত বিরোধী হলে ভোটের মাধ্যমে জনগণ নির্বাচিত সরকারকে অপসারিত করতে পারে। 7. সরকারি নীতির বিরোধিতা করার অথবা সমালোচনা করার অধিকারকে স্বীকৃতি দেওয়া হয়। এই জন্য গণমাধ্যমগুলিকে যথা সংবাদপত্র, বেতার, দূরদর্শন প্রভৃতিকে সরকারের নিয়ন্ত্রণ থেকে মুক্ত রাখা হয়, যাতে ওইসব মাধ্যমগুলি নিরপেক্ষভাবে সরকারের দোষ ত্রুটি সমালোচনা করতে পারে। আর সর্বোপরি আদালতকে সার্বভৌম ক্ষমতা অর্পণ করা হয়। সরকারের আইনসভা প্রণীত কোনো আইন অথবা শাসন বিভাগের কোনো কার্যক্রম নাগরিকদের মৌল অধিকারকে আঘাত করলে দেশের সর্বোচ্চ আদালত তার সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে সেই অধিকারকে সুরক্ষিত করতে পারে। এই হলো আমাদের গণতন্ত্রের কিছু বৈশিষ্ট্য। আচ্ছা, উদারনৈতিক গণতন্ত্রের সাম্য, স্বাধীনতা ও অধিকারের উল্লেখ থাকলেও কার্যত সেসব রক্ষিত হয় কি? হয় না। এই প্রকার গণতন্ত্রে রাজনৈতিক স্বাধীনতা ও অধিকার সব নাগরিকদের সমান হয় না। সমাজে প্রভাব প্রতিপত্তি ও পদমর্যাদা ভেদে তা কম বেশি হয়। উদারনৈতিক গণতন্ত্রের রক্ষা কবচ রূপে যে জনমতের প্রচার মাধ্যমের উল্লেখ করা হয়েছে, যেমন সংবাদপত্র, রেডিও, দূরদর্শন, আপাতকালে তাদের কোনো কার্যকর ভূমিকা থাকে না। আপৎকালে শাসন ক্ষমতায় প্রতিষ্ঠিত রাজনৈতিক দল জরুরি অবস্থা, এমার্জেন্সি ঘোষণা করে গণমাধ্যমকে বেআইনি রূপে ঘোষণা করতে পারে এবং সেভাবে সরকার বিরোধী জনমত প্রকাশের পথকে রুদ্ধ করে। তেমনি সন্ত্রাস সৃষ্টি করে অথবা উৎকোচ দিয়ে সরকার গণমাধ্যমগুলিকেও বশীভূত করতে পারে। এমন রাজনৈতিক পরিবেশে জনমত প্রতিফলিত হওয়ার কোনো উপায় থাকে না। উদারনৈতিক গণতন্ত্রে সহযোগিতা অপেক্ষা প্রতিযোগিতা বেশি গুরুত্ব পায় বলে ধনীর ধন এবং দারিদ্র্যের দারিদ্র্য ক্রমশই বৃদ্ধি পায়, যার অনিবার্য পরিণতি হল বেকারত্ব, অর্থনৈতিক মন্দা এবং মুদ্রাস্ফীতি। এখন আমরা কি দেখব? সমাজতান্ত্রিক গণতন্ত্র কাকে বলে। সমাজতান্ত্রিক গণতন্ত্র সপ্তদশ ও অষ্টাদশ শতাব্দীর বুর্জোয়া গণতন্ত্রের প্রতিবাদ স্বরূপ বিশ্বের কয়েকটি দেশে যেমন উদারনৈতিক গণতন্ত্রের উদ্ভব হয়, তেমনি আবার কয়েকটি দেশে, বিশেষত সোভিয়েত রাশিয়া এবং চীন দেশে সমাজতান্ত্রিক গণতন্ত্রের সূত্রপাত হয়। সমাজতান্ত্রিক গণতান্ত্রিক ব্যবস্থা মুখ্যত কার্ল মার্কস এবং লেনিনের মতবাদের ওপর নির্ভরশীল। এই ব্যবস্থার মূলে হল মার্কসের তত্ত্ব এবং লেনিনের সেই তত্ত্বের প্রয়োগ। সমাজতান্ত্রিক গণতন্ত্রের লক্ষ্য হল পুঁজিবাদী উদারনৈতিক গণতান্ত্রিক ব্যবস্থার দোষ ত্রুটিগুলিকে অপসারিত করে এক সাম্যবাদী গণতান্ত্রিক ব্যবস্থাকে প্রতিষ্ঠিত করা, যেখানে পুঁজিপতি বুর্জোয়াদের শাসন ক্ষমতা থেকে অপসারিত করে সর্বহারা প্রলেতিয়ারদের সেই ক্ষমতায় অধিষ্ঠিত করা। উল্লেখযোগ্য যে কার্ল মার্কস এবং তার সহযোগী অন্তরঙ্গ বন্ধু এঞ্জেলসের যে আদর্শ রাষ্ট্র ব্যবস্থা উল্লেখ করেন, তা সর্বহারা শ্রমিক শ্রেণী শাসিত সমাজতান্ত্রিক গণতন্ত্র নয়। তা হল এক শ্রেণীহীন, শোষণহীন, রাষ্ট্রহীন, সম্মত অবস্থা। পুঁজিবাদী গণতান্ত্রিক ব্যবস্থার উচ্ছেদ ঘটিয়ে এবং মার্কসের তত্ত্বকে প্রয়োগ করে লেনিন যে রাজনৈতিক শাসন ব্যবস্থা পত্তন করেন, তা হল সাম্যবাদী সমাজ পত্তনের পথে এক অন্তর্বর্তীকালীন ব্যবস্থা, সমাজতান্ত্রিক গণতন্ত্র ব্যবস্থা। বর্তমানে প্রজাতান্ত্রিক চীন, কিউবা, ভিয়েতনাম, কোরিয়া প্রভৃতি দেশগুলিতে রাজনৈতিক ব্যবস্থা হল সমাজতান্ত্রিক গণতন্ত্র। সমাজতান্ত্রিক গণতন্ত্রের কিছু উল্লেখযোগ্য বৈশিষ্ট্য এখন আমি উল্লেখ করতে চলেছি। 1. এই ব্যবস্থার সমাজের শাসন ব্যবস্থা একটি মাত্র দল বা শ্রেণী নির্ধারণ করে, সর্বহারা শ্রেণী বা প্রলেতারিয়েতের শ্রেণী। কাজে এই ব্যবস্থা একদলীয় শাসন ব্যবস্থা, শ্রমিক কৃষক শ্রেণীর একনায়কত্ব ব্যবস্থা। এই ব্যবস্থায় সমাজের প্রত্যেকটি ব্যক্তিকে সমাজের গঠনমূলক কাজে নিযুক্ত থাকতে হয়। 2. একাধিক শ্রেণী না থাকায় এই ব্যবস্থায় শ্রেণীদ্বন্দ্ব বা শ্রেণী শোষণ থাকে না। 3. সমাজের সমগ্র সম্পত্তি রাষ্ট্র হওয়ায় এই ব্যবস্থার ব্যক্তি মাত্রেই অর্থনৈতিক নিরাপত্তা সুরক্ষিত হয়।
4. এই ব্যবস্থার সমর্থকগণ এটাও মনে করেন যে মার্ক্সীয় সাম্যবাদকে প্রতিষ্ঠা করার জন্য সমাজতান্ত্রিক গণতন্ত্র এক অপরিহার্য প্রস্তুতি পর্ব। তাত্ত্বিকদের বিশ্বাস যে সমাজতান্ত্রিক গণতন্ত্রের পথ ধরেই মানব সমাজে একদিন পরিপূর্ণ সাম্যবাদ প্রতিষ্ঠিত হবে, যখন আর কোনো শ্রেণী থাকবে না, শোষণ থাকবে না, এবং যখন আর মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য রাষ্ট্ররূপ শাসন যন্ত্রের প্রয়োজন হবে না। সমাজতান্ত্রিক গণতন্ত্র নানা দোষে দুষ্ট। এই ব্যবস্থা স্বৈরাচারী শাসন ব্যবস্থায় পরিণত হওয়ার যথেষ্ট আশঙ্কা থাকে। রাষ্ট্র সর্বময় কর্তৃত্ব সম্পন্ন হওয়ায় ব্যক্তি স্বাধীনতা বলে কিছুই থাকে না। এমন অবস্থায় জনগণের, সংবাদ মাধ্যমের, এমনকি আইন আদালতেরও নিরপেক্ষভাবে সরকারের কোনো জনকল্যাণ বিরোধী কর্ম অথবা কর্মসূচির সমালোচনা করার অধিকার থাকে না। ব্যক্তিগত সম্পত্তি রাষ্ট্র কর্তৃক বাজেয়াপ্ত হলে, সম্পত্তির ব্যক্তিগত মালিকানা না থাকলে শুধুমাত্র রাষ্ট্রের স্বার্থে কর্ম করার আগ্রহ মানুষের থাকে না এবং মানুষ তার সাধ্য অনুসারে কর্ম করা থেকে বিরত থাকে। এই ব্যবস্থায় গুণ অপেক্ষা পরিমাণ অর্থাৎ সংখ্যার প্রতি বেশি গুরুত্ব দেওয়ার ফলে সমাজের অগ্রগতির পথে অন্তরায় সৃষ্টি হয়। মানুষের মধ্যে ওই ইতর বিশেষ আছে, তা অস্বীকার করা যায় না। প্রত্যেক সমাজে কিছু মানুষের বুদ্ধি বেশি, কিছু মানুষের কম, কিছু মানুষের কর্মকৌশল বেশি, কিছু মানুষের কম। যাদের বুদ্ধি বেশি ও দক্ষতা বেশি তাদের অপেক্ষাকৃত বেশি গুরুত্বপূর্ণ কাজে, মস্তিষ্ক নির্ভর কাজে নিয়োগ করতে হয়, আর যাদের বুদ্ধি ও কর্মকৌশল কম তাদের অপেক্ষাকৃত কম গুরুত্বপূর্ণ কাজে, কায়িক পরিশ্রমের কাজে নিয়োগ করতে হয়। এই উভয় প্রকার কর্মে নিযুক্ত ব্যক্তির পদমর্যাদা ও পারিশ্রমিক সমান হতে পারে না। সমাজতান্ত্রিক গণতন্ত্রে যে সাম্যের কথা বলা হয় তা কোনো ন্যায় নীতির ওপর প্রতিষ্ঠিত নয়। আজকে এই পর্যন্তই থাকলো। আমি তোমাদেরকে আজ এতটাই পড়ালাম গণতন্ত্র সম্বন্ধে। আশা করি তোমরা ক্লিয়ার হয়েছো। যদি তোমাদের মনে হয় যে হ্যাঁ তোমাদের কোনো প্রশ্ন আছে, তাহলে পরের ক্লাসে কিন্তু অবশ্যই জিজ্ঞেস করবে। আজ তাহলে এতটুকু থাক। থ্যাংক ইউ স্টুডেন্টস ক্লাসটা অ্যাটেন্ড করার জন্য। নেক্সট ক্লাসে আবার দেখা হবে।